তো বন্ধুরা স্বাগতম তোমাদের সবাইকে নারুতো পার্ট 134 মধ্যে। এই পার্টের শুরুতেই আমরা দেখতে পাই নেজি এবং হিনাটা মিল্লা জাতসুদের সাথে লড়াই করতেছে। নেজির যে ব্যাকুগানের সাইড এফেক্ট হয়েছিল সেটা এখন পর্যন্ত শেষ হয় নাই। এই কারণে এখন নেজি নিজের ব্যাকুগানকে ব্যবহার করে ফাইট করতে পারতাছে না। এই কারণেই নেজি যদি ওর পিছন থেকে কেউ আক্রমণ করে নেজি সেটাকে দেখতে পারে না। তবে সেখানে হিনাটা ছিল যে নেজিকে এই অ্যাটাক থেকে বাঁচায়। হিনাটা নেজিকে জিজ্ঞাসা করে এখন নেজির চোখের কি অবস্থা। নেজি বলে যে একটু পরে ঠিক হয়ে যাইব, কিন্তু তারপরেও এখনো নেজির কিছু ব্লাইন্ড স্পট আছে। তখন হিনাটা বলে যে চিন্তা করার দরকার নাই, তোর চোখ রিকভার হওয়া পর্যন্ত আমি তোকে বাঁচাবো, ঠিক যেমন অতীতে তুই আমাকে বাঁচাইছিলি। কিরে ভাই, অতীতে হিনাটাকে নেজি কখন বাঁচাইলো? নেজি তো চুনিন এক্সামের সময় হিনাটাকে একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করছিল। নেজি কেউ দেওয়া ভাই, নেজিও অবাক হয়ে গেছে আমি কখন ওকে বাঁচাইলাম। তখন হিনাটা বলতে শুরু কইরা দেয় যে তখন লেডি সুনারের নতুন নতুন হোকাগে হইছে আর সাসকেও তখন ভিলেজের মধ্যেই ছিল। তো আমাদের অতীতে ফ্ল্যাশব্যাকের মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই যে হিনাটা একাই ট্রেনিং করতেছে। আর আমি তোমাদেরকে বইলা দিই ভাই, এই পার্টের মধ্যে তোমরা কিছুক্ষণ নারুতোর অতীতে যে নারুতো শয়তানি করতো ওইটার ফিলিংস পাইবা। যাই হোক, এখানে হিনাটা নিজের ট্রেনিং করতেছে আর তখনই সেখানে নেজি চলে আসে। আর আমরা ওদের আলোচনা থেকে জানতে পারি হিনাটা স্যানবন স্পারিং এর জন্য রেডি হইতাছে। মানে হিউগা ক্ল্যানের যে কোনো একটা নিয়ম হইতে পারে আর কি। আর ওই প্র্যাকটিসকে করার আগে যে ওই প্র্যাকটিস করবে তাকে 1000 বার লড়াই করার প্র্যাকটিস করতে হয় অন্য একজন হিউগার সাথে। আর 1000 বার ট্রেনিং করার পরে সে হিউগা ক্ল্যানের যে হেড আছে তার সাথে স্পেয়ারিং করবে, মানে ফাইটিং করবে আর কি। আর এরপরে ক্ল্যান লিডার তাকে কিছু সিক্রেট জুৎসু দিবে। কিন্তু এখন হিনাটার বাবা ভিলেজের মধ্যে ছিল না, সে ছিল ভিলেজের বাইরে। তার ভিলেজের মধ্যে আসতে আরো 1 মাস সময় লাগবে। আর এই কারণেই এখন নেজিকে বলা হয়েছে হিনাটাকে ট্রেনিং করতে সাহায্য করতে। কিন্তু হিনাটা ভাই কনফিউজ ছিল যে ট্রেনিং করবে নাকি না, কারণ কিছুদিন আগেই নেজি ওকে মেরে ফেলার চেষ্টা করছে। যাই হোক, তারপরেও হিনাটা রাজি হয়ে যায়। আমরা দেখতে পাই নেজি নিজের ব্যাকুগানকে অ্যাক্টিভ করে, তার সাথে সাথে হিনাটাও নিজের ব্যাকুগানকে অ্যাক্টিভ করে। আর তারপরে এরা দুজনে মারামারি শুরু করে দেয়, হাইয়া হু হা। কিন্তু নেজি ভাই হিনাটা থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। আর এই কারণেই তো এখন হিনাটাকে নেজির সাথে 1000 বার এই প্র্যাকটিসকে করতে হবে। আর আমার মনে হয় যে 1000 বারই হিনাটা নেজির কাছে হাইরা যাইবে। একবার হারার পরেই নেজি বলে যে এখন দ্বিতীয়বার। এইভাবে হিনাটার ট্রেনিং চলতেই থাকে। একের পর এক ম্যাচ চলতে থাকে আর সবগুলোর মধ্যে হিনাটাই হাইরা যায়। যেমন কাস্টম ম্যাচ খেলতে গেলে ভাই আমি জিততে পারি না, হেডশট তো লাগেই না এসএমজি গান সারা। আর ওদের এইভাবে ট্রেনিং কইরা রাইট হইয়া যায়। আর আমরা জানতে পারি মাত্র 75টা রাউন্ড কমপ্লিট হইছে। আর একেবারে সারা রাত প্র্যাকটিস করার পরে সকালে আমরা হিনাটাকে একেবারে ক্লান্ত অবস্থায় দেখতে পাই। আর তখনই হঠাৎ করে সাকুরা এসে হিনাটাকে ধইরা ডাক দেয়, কিন্তু ধরার সাথে সাথেই হিনাটা মাটির মধ্যে বইসা পড়ে। শুধু সাকুরার টাচ করার কারণেই হিনাটা অনেক বেশি ব্যথা পাইছে। সাকুরা দেখতে পায় যে হিনাটার হাত পায়ের অবস্থা তো একেবারেই নাজেহাল। হিনাটা সাকুরাকে বইলা দেয় আমি ট্রেনিং করতেছি। কিন্তু ভাই এখানে সাকুরার অন্য মোটিভ ছিল। সাকুরা তো এখানে আইছে হিনাটাকে পট্টি পরাইতে। যাই হোক, তোমরা একটু পরেই জানতে পারবা। তো সাকুরা এখানে হিনাটাকে লিভ ভিলেজের মধ্যে হওয়া আতশবাজির উৎসব সম্পর্কে বলে, যেটা সামনের রবিবারেই হবে। আর এটা করা হইব লেডি সোনারের নতুন হোকাগে হইছে এই কারণে। সাকুরা তো সেখানে যাবে, এই কারণে সাকুরা জানতে আইছে হিনাটাকে সেখানে যাবে কিনা। তারপরে সাকুরা হিনাটার কানে কানে বলতে শুরু কইরা দেয় সাকুরার টার্গেট হইতাছে এই সুযোগে সাসকে হসপিটাল থেকে বাইর কইরা সেখানে নিয়ে যাইব, যেন সাকুরা সাসকের সাথে সময় কাটাইতে পারে। কিন্তু সাকুরা এটা করতে পারতাছে না, কারণ হইতাছে নারুতো। আর নারুতোকে সেখানে দেখার পরে তো হিনাটা লজ্জা পাইতে শুরু কইরা দেয়। সাকুরার প্ল্যান হইতাছে হিনাটা নারুতোকে ব্যস্ত রাখবে, এই সময় সাকুরা সাসকের সাথে একা একা সময় কাটাইব। কিন্তু ভাই এটা চিন্তা কইরা হিনাটার মাথা ঘুরাইতে শুরু কইরা দেয় যে আমি নারুতোর সাথে গিয়ে আতশবাজি দেখমু। তারপরে এগুলো চিন্তা করে হিনাটা পাগলের মতো দৌড়াইতে শুরু করে। আর তারপরে আবার দৌড়ে একেবারে সাকুরার চেহারার সামনে এসে বলে হ্যাঁ আমি যাব। তারপরে হিনাটা আবার নারুতোর দিকে তাকায়, একেবারে নারুতোকে হিরোর মতো দেখতে পায়। আবারও মাথা ঘুরাইতে শুরু করে দেয় হিনাটা। তারপরে আবারও পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে সেখান থেকে একেবারে চইলাই যায়। নারুতো সেখানে একেবারে চিল মারতে মারতে আইসা বলে যে হিনাটার সাথে আবার কি হইলো। সাকুরাও হা কইরা তাকায় রইছে, কিছু বুঝতে পারতাছে না। যাই হোক, তারপরে আমাদের দেখানো হয় যে হিনাটা আবারও নেজির সাথে ট্রেনিং করতেছে। আর আমরা জানতে পারি অলরেডি 800 রাউন্ড কমপ্লিট হইয়া গেছে, কিন্তু হিনাটা এখনো একটাও জিততে পারে নাই। এখানে নেজি হিনাটাকে বারবার বুঝাইতাছিল যে এইভাবে না ওইভাবে কর, তোর চাকরাকে আরো ভালোভাবে কন্ট্রোল করতে হবে। হিনাটা বলে যে হ্যাঁ আমি করার চেষ্টা করতেছি, কিন্তু
হিনাটা করতে পারতাছিল না। সবসময় নেজি সুযোগ পাওয়া যায় হিনাটার উপরে আক্রমণ করার, আর এক পর্যায়ে তো হিনাটাকে একেবারে মাটির মধ্যে বসায় ফেলে। নেজি তো বলতে থাকে তাড়াতাড়ি দ্বারা আবারও প্র্যাকটিস শুরু হইবা, আমার সময়কে নষ্ট করা যাবে না। কিন্তু ভাই যখন হিনাটা আবারও দাঁড়ানোর চেষ্টা করে সামনের সবকিছু ঝাপসা দেখতে পায়, আর এরকম ভাবে হেলতে ডুলতে থাকে যেমন মাতাল হয়ে গেছে। আর এখন রাউন্ড শুরু হয়ে 839, যেটার মধ্যে হিনাটা কিছুই করতে পারতাছিল না। কোনো মতে সতে মাতাল অবস্থায় কয়েকটা অ্যাটাককে ব্লক করে, কিন্তু ব্লক করতে করতেই এক পর্যায়ে মাটির মধ্যে পইরা যায়, ভাই জ্ঞান হারায় ফেলছে। আর এরপরে আমরা দেখতে পাই হিনাটার চোখের মধ্যে ব্যান্ডেজ করা, আর ডক্টররা নেজিকে বলতাছিল হিনাটা নিজের চোখকে অতিরিক্ত ব্যবহার কইরা ফেলছে, যে কারণে ব্যাগুগানের সাইড এফেক্ট হইছে। নেজি যখন জানতে চায় হিনাটা ঠিক হবে কিনা, তখন ডক্টর বলে যে হ্যাঁ ঠিক হবে, কিন্তু এতে কয়েকদিন সময় লাগবে আর হিনাটা এর মধ্যে কিছুই দেখতে পাবে না। কিন্তু এটা শোনার পরে নেজি কোনো রিঅ্যাকশন দেয় না। এরপরে আমরা নারুতো এবং সাকুরাকে একসাথে দেখতে পাই। সাকুরা তো ভাই নরমাল মানুষের মতো হাঁটতাছে, কিন্তু নারুতো তো নরমাল না, নারুতো হইতাছে বান্দর। আমার এইটা দেখে একটা কথা মনে পড়ছে, আমি যখন ছোট থাকতে আমার মামাতো ভাইয়ের সাথে ওদের বাড়িতে যাইতাম, যাওয়ার রাস্তার মধ্যে একটা ঈদগাহ পড়তো, আর ওই ঈদগার যে দেওয়াল সেটা বেশি উঁচা ছিল না। আমরা দুই ভাই কি করতাম, ওই দেওয়ালের উপর দিয়ে হাইটটা যাইতাম। এখন নারুতো যেভাবে যাইতাছে ওইভাবে। যাই হোক, তখনই ওরা দুজনে ব্রিজের নিচে নেজিকে দেখতে পায়। নারুতো আর সাকুরা সাথে সাথে নিচে নাইমে আসে, যেখানে ওরা দুজনেই নেজির কাছ থেকে হিনাটার সম্পর্কে জানতে চায়। কিন্তু নেজি একেবারে নিজের অ্যাটিটিউডে বলে যে আমি সরি, আমি হিনাটার গার্ডিয়ান না, আমি এই সম্পর্কে কিছুই বলতে পারতাম না। যেটা শুনে নারুতো নিজের চেহারাকে ব্যাখ্যা কইরা ফেলে। নারুতো বলে আমি কি বলছি তুই হিনাটার গার্ডিয়ান, আমরা শুধু জানতে চাইছি হিনাটা কি ঠিক আছে কিনা। কিন্তু নেজি তো বলে ভাই আমার তোকে উত্তর দেওয়ার কোনো দরকার নাই। এতে নারুতো আরো বেশি রাইগা যায়, নিজের দাঁত কিরকিরাইতে শুরু কইরা দেয়। নারুতো বলে আচ্ছা ঠিক আছে ফাইন। নারুতো বলে যে তুই বললেই কি আর না বললেই কি, চল হিনাটা আমরা সাকুরার বাড়িতে গিয়া যাই না আসি। তারপরেই নারুতো নিজের ভাব ধরে হাঁটতে শুরু কইরা দেয়। তবে তখনই নেজি ওদেরকে যাইতে নিষেধ করে। নেজি ওদেরকে বলে যে হিনাটা এখন বিশ্রাম করতেছে। যেটা শোনার পরে নারুতো এবং সাকুরা দুজনেই অবাক। নারুতো জিজ্ঞাসা করে হিনাটা কি আহত নাকি। সাকুরা জিজ্ঞাসা করে যে হিনাটা আমাকে বলছে যে তুই হিনাটাকে সাহায্য করতাছস ক্ল্যানের কোন একটা নিয়ম পালন করার লাইগা। যেটা শোনার পরে নারুতোর মনে হয় যে হয়তো নেজি হিনাটাকে ইনজার করছে। আর এটা শোনার পরে নেজি জবাব দেয় যে হিনাটা দুর্বল, এই কারণে হিনাটার সাথে এমন হইছে। তবে ভাই নারুতোর তো এই উত্তরটা একেবারেই পছন্দ হয় না। নারুতো তো রাইগা মাইগা রেডি হয়ে যায়, তোর চোক্কা থোতাকে আমি সমান করছি না, এইবার আবার সেটাকে আয় চোক্কা কইরা দিমু। তবে সাকুরা নারুতোকে থামায়া দেয়, আর ওদের দুজনকেই বলে যে অ্যাটিটিউড নিয়ে কথা বলা বন্ধ কর। যাই হোক, এরপরেই হিনাটার মন খারাপ হয়ে যায়, যে হিনাটা আতশবাজির উৎসবকে দেখতে পারতো না। আর এইটা সম্পর্কে তো নেজির কোনো আইডিয়াই ছিল না। নারুতো বইলা দেয় যে গ্র্যানি সুনাডের হোকাগে হওয়ার কারণে এই উৎসবকে করা হইতাছে। আর শুধু তাই না, সাকুরা আমার সাথে সেখানে ডেটে যাবে। তবে এইটা শোনার পরেই সাকুরা নিজের কোনি দিয়া নারুতোর পেটের মধ্যে গুতা মারে। আর ওদের দুজনের চেহারার রিঅ্যাকশন দেখো ভাই। যাই হোক, তারপরেই সাকুরা বলতে শুরু করে দেয় হিনাটা এটা শোনার পরে অনেক বেশি এক্সাইটেড ছিল। তবে এগুলো শোনার পরে নেজি মন খারাপ করে ভাব ধরে সেখান থেকে যাইতে থাকে। আর নারুতো এখানে ঠিক একই অভিনয় করতেছিল যেমন নারুতো সাসকেকে দেখার পরে করে। যাই হোক, নারুতো উঠার পরে দেখে যে সাকুরা সেখান থেকে যাইতে শুরু করে দিছে ভাই। মানে নারুতোকে কোনো পাত্তা না দিয়া সেখান থেকে চইলা যাইতাছে। এই কারণে নারুতো পিছন থেকে বিরক্ত হইয়া দৌড়াইতাছে। আর ভাই ওর চেহারা রিঅ্যাকশন দেখো ভাই। ওর যদি এইরকম রিঅ্যাকশন বানাইছে হিনাটা দেখে, তাইলে হিনাটার অবস্থা একেবারেই খারাপ হয়ে যাইব। আর এরপরে আমাদের হিনাটাকে দেখানো হয়। ভাই হিনাটা তো একেবারে কানা হয়ে গেছে, আর ঠিক মতো হাঁটতেই পারতাছে না। দেওয়ালের মধ্যে হাত রাইখা তারপরে হাঁটতে হয়। আর হিনাটা যেখান দিয়া যাইতাছে ওর সামনে একটা বিড়াল শুইয়া ছিল। আর তখনই আমরা দেখতে পাই বিড়ালটার সামনে একটা কিছু নড়াচড়া করতে শুরু কইরা দেয়। আর বিড়ালটা ওইখানেই চইলা যায়। আসলে সেটা ছিল নেজি। তারপরে আমরা দেখতে পাই হিনাটা পানির গ্লাস খুঁজতাছে, কিন্তু টেবিলের মধ্যে থাকার পরেও খুঁজা পাইতাছে না। তখন নেজি সেটাকে হিনাটার হাতের সামনে নিয়ে দেয়, আর পানির গ্লাসের পরে পানির জগকেও আগায়া দেয়। তারপরে গিয়া বেচারি পানি খাইতে পারে। হিনাটা বুঝতে পারে যে ওর সামনে কেউ আছে। তবে ভাই নেজি কোনো জবাব দেয় না, নেজি চুপ করে বসে থাকে। ভাই ওদের এত বড় বাড়ি, এখানে কি একজনও নাই? যাই হোক, এর পরে আমরা দেখতে পাই ডক্টর আবার আইছে হিনাটার চেক আপ করার লাইগা, যেখানে আমরা জানতে পারি যে আরো অনেক সময় লাগবে হিনাটার চোখকে রিকভার করতে। যেটা শোনার পরে হিনাটার মন খারাপ হয়ে যায়। আর যখন ডক্টররা সেখান থেকে চইলা যাইতাছিল, তাদের সাথে দেখা করতে যায় নেজি। আর ঠিক টাইমিং মতো সেখানে নারুতো আর সাকুরাও চইলা আসে। আর নেজিকে ডক্টরের সাথে কথা বলতে দেখা সাকুরা নারুতোকে নিয়ে পলায়া যায়, যেন ওদের কথা শুনতে পারে। যাই হোক, নেজি এখানে ডক্টরদেরকে বলতাছিল হিনাটাকে যে কোনো ভাবে রবিবারের আগেই ঠিক হতে হবে, তারা যেন হিনাটাকে ঠিক কইরা দেয়। যেটা শোনার পরে নারুতোর মনে হয় যে নেজি হিনাটার চোখকে ইনজার কইরা দিছে। কিন্তু নেজি ডক্টরদেরকে বলতাছিল হিনাটা রবিবারে যে আতশবাজি হবে সেটাকে দেখতে চায়। আর নেজি চায় যাই হয়ে যাক না কেন যেন হিনাটা সেটাকে দেখতে পারে। তবে ডক্টররা বইলা দেয় ভাই এটা তো সম্ভব না। তবে একটা রাস্তা আছে যেটার মাধ্যমে হিনাটাকে অনেক তাড়াতাড়ি ঠিক করা যাবে। সেটা হইতাছে আইব্রাইট নামের একটা মেডিসিনাল প্লান্ট। কিন্তু আইব্রাইট নামের যে
গাছটা আছে সেটা সাধারণ পরিবেশের মধ্যে জন্মায় না। আর এই ডক্টরই বলে যে কয়েকদিন আগে সে শুনছে ভ্যালি অফ জাজমেন্টের মধ্যে নাকি কেউ একজন এই গাছকে জন্মাইতে দেখছে। কিন্তু এই ডাক্তার নেজিকে সাবধান করে দেয় যেন নেজি ওই গাছকে খোঁজার জন্য সেখানে না যায়, কারণ জনির লেভেলের নিনজারাও সেখানে যাওয়ার পরে হারায়া যায়। তাছাড়া হিনাটা যদি বিশ্রাম নেয় তাহলে কয়েকদিনের মধ্যে হিনাটার চোখ ঠিক হয়ে যাইব, সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে। আর এটা বলার পরেই ডক্টররা সেখান থেকে চইলা যায়। কিন্তু 1 সপ্তাহ তো অনেক বেশি, রবিবার পার হইয়া যাইব, আর হিনাটা ওই আতশবাজিকে দেখতে পারতো না। আর এই সব কথাগুলো নারুতো এবং সাকুরা চিপার থেকে শুননা ফেলছে। আর এর পরেই রাত হতে আমরা দেখতে পাই যে সাকুরা এবং নারুতো গেটের মধ্যে অপেক্ষা করতেছে। আর ঠিক ওই সময় সেখানে নেজিও চইলা আসে। নেজি তো বুঝতেই পারে না ওরা দুজন এখানে কি করতেছে। তো ওরা বইলা দেয় যে তুই ভ্যালি অফ জাজমেন্টের মধ্যে যাবি তাই না, আমরাও তোর সাথে যাবো। তো নেজি এদেরকে কোনো জবাব না দিয়া যাইতে শুরু করে দেয়। নেজি আবার ওদেরকে নিষেধ করে তোরা আইস না, কিন্তু ওরা দুজনে তো ভাই নেজির পিছনে পিছনে হাঁটতে থাকে। এতে নেজি বুঝতে পারে যে ওরা দুজনে তো আইবই মনে হইতাছে। নেজি বলে আচ্ছা ঠিক আছে আয়, কিন্তু মনে করিস না যখন তোরা বিপদে পড়বি আমি তোদেরকে বাঁচাইতে আমু। এতে নারুতো ভাব ধরে বলে কি আমার তোর সাহায্য লাগবো? ভাই তোর সাহায্যের দরকার, তোর পার্সোনালিটি অন্যরকম। আর সাকুরা বলে যে নেজি তুই যদি না যাইতি তাইলে আমি আর নারুতো অবশ্যই যাইতাম, কারণ আমি চাই যেন হিনাটা ওই আতশবাজিকে দেখতে পারে। আর সাকুরার আসল প্ল্যান তো জানোই, সাকুরা নারুতো এবং হিনাটাকে ব্যস্ত কইরা দিব যেন সাকুরা সাসকের সাথে সময় কাটাইতে পারে। মানে সাকুরা সবকিছু প্ল্যানিং কইরা রাখছে। যাই হোক ফাইনালি ওরা ভ্যালি অফ জাজমেন্টের মধ্যে চইলা আসে, যেটা ছিল মাটির মধ্যে বড় বড় ফাটল, আর ওই ফাটলের মধ্যে ঘন কুয়াশা। তো ভাই নারুতো আর সাকুরা তো সেখানে ক্লিয়ারলি দেখতেই পারতো না, যেই কারণে নেজি ওদেরকে বইলা দেয় তোরা দুজনে এখানেই থাক, কারণ তোদের কাছে বিয়াকুগান নাই। আর এটা বলার পরেই নেজি লাভ দিয়া দেয়। তবে উপরে আমরা দেখতে পাই যে নারুতো সাকুরাকে বান দিতাছে, ওই দড়ি দিয়ে এই নারুতো আবার নিজেকেও বান দিছে। নারুতো প্ল্যান করছে ওরা দুজনেও নিচে যাইবো, আর নিচে যাওয়ার পরে যেন নারুতো আর সাকুরা আলাদা না হইয়া যায়। আর এই চিন্তা করে তো নারুতো অনেক বেশি খুশি হইতাছিল, কিন্তু সাকুরা রাইগা যায়। নারুতো তো এটার নাম দেয় রেড স্ট্রিং অফ ডেস্টিনি। যাই হোক সাকুরা তো রাইগা মাইগা যাইতাছিল নারুতোর চেহারার মধ্যে একটা ঘুষি দিবে, কিন্তু তার আগেই নারুতো এই ভ্যালির মধ্যে লাভ দিয়া দেয়। আর নারুতোর সাথে বান থাকার কারণে সাকুরাও সেখানে পইরা যায়। তারপরে আমরা ঘন কুয়াশার মধ্যে নেজিকে দেখতে পাই। নেজি আশেপাশে ওই গাছকে খুঁজতাছে কিন্তু কোথাও পাইতাছে না। আর তখনই হঠাৎ করে নেজির উপরে কেউ কুনাই দিয়ে আক্রমণ করে। নেজির কাছে বেগুয়ান থাকার কারণে নেজি অনেক আগেই সেটাকে দেখে ডজ করতে পারে। কিন্তু ভাই নেজি একেবারে অবাক, এখানে তো একটা সাধারণ মানুষের থাকা একেবারে অসম্ভব, আবার আমার উপরে আক্রমণ করতেছে। আর সেখানে একজন আর দুইজন ছিল না, অনেকজন ছিল যারা নেজির উপরে আক্রমণ করতে শুরু করে দেয়। আর নেজি একটা পাথরের পিছনে গিয়া পলায়। নেজি ভাই মনে মনে চিন্তা করতেছে ওরা এই ঘন কুয়াশার মধ্যে একুরেটলি আমার উপরে আক্রমণ করতে পারতাছে, ওদের কাছেও কি বেকুগান অথবা শারিঙ্গান আছে নাকি? আর তখনই নেজি নারুতো আর সাকুরার শব্দ শুনতে পায়। তো নেজি ওই দিকেই যাইতে শুরু করে দেয়। আমরা দেখতে পাই নারুতোর বডিতে ভাই অনেকগুলো কুনাই ঢুইকা যায়, তবে তারপরেই সেটা গায়েব হয়ে যায়, মানে শ্যাডো ক্লোন। আমরা দেখতে পাই নারুতো সেখানে অনেকগুলো শ্যাডো ক্লোন বানাইছে, যেগুলো সবগুলো গায়েব হয়ে গেছে। আর সাকুরা আর নারুতো নিজেদের কুনাইয়ের মাধ্যমে ওদের অ্যাটাককে ব্লক করতাছিল চারিদিক থেকে। আর সাকুরা চিল্লায় চিল্লায় নারুতোকে বলতাছিল এই দড়িকে কাটতে দিতে, কিন্তু নারুতো বলে ভাই আমি কখনো এটা কাটতে পারতাম না, এটা হইতাছে আমার ভাগ্য। আর এর মধ্যেই বিরক্ত হইয়া সাকুরা নারুতোকে একটা ঘুষি মারে, কিন্তু তারপরেই সাকুরা বুঝতে পারে ও একটা গাধার মতো কাজ করছে, কারণ এখন আর ওরা দুজনে কুনাইকে ব্লক করতেছে না, আর কুনাইগুলো ওদের ভিতরে হান্দায়া যাইব। কিন্তু সময় মতো ওদের সামনে চলে আসে নেজি, আর নেজি ব্যবহার করে এই ট্রাইগ্রাম রোটেশন টেকনিককে, যেটার মাধ্যমে সবগুলো কুনাইকে ব্লক করে। মানে নেজি ওদেরকে বাঁচাইছে আর কি। নেজি ওদেরকে বইলা দেয় যে এখন অনেকগুলো আশেপাশে আছে, এই জন্য সাবধান হইয়া যা। আর তারপরে নেজি নারুতোর যে বাইকের দড়ি আসে সেটাকে গাইটা দেয় ভাই। এতে নারুতো নেজিকে গালাগালি করতে শুরু করে দেয়, তুই আমার ডেস্টিনিকে নষ্ট করে দিলি। কিন্তু তখন নেজি নারুতোকে বলে যে ডেস্টিনি হইতাছে এমন একটা জিনিস যেটাকে তোর নিজের হাতে তৈরি করতে হয়, তুই তো আমাকে বলছিলি, এই কারণে তুই আমাকে বলিস না যে তুই নিজের ভাগ্যকে এই দড়ির উপরে নির্ভর কইরা দিতাছস। এটা শোনার পরে নারুতো বুঝতে পারে ভাই ওর যে অরা ছিল সেটার 12টা বাজা গেছে। তো নারুতো বলে আচ্ছা ঠিক আছে আমি আমার হাতের মাধ্যমে আমার ডেস্টিনি বানাবো। তবে সাকুরা বলে এই ডেস্টিনি কখনোই হইতো না। যাই হোক ভাই তখনই নেজি নিজের বেগুয়ানের মাধ্যমে দেখতে পায় ওদের দিকে অনেকগুলো লোক আগায় আইতাছে। আর নেজি কি বলে জানো, নেজি সাকুরাকে বলে যেন সাকুরা নারুতোকে একটা ঘুষি মারে। আর এটা শোনার পরে সাকুরা 1 সেকেন্ডও দেরি করে না, সাকুরা নারুতোকে ঘুষি মাইরা উড়ায় দেয় আর বলে যে একেবারে খুশি খুশি। মানে ভাই চিন্তা করছো সাকুরার সামনে নারুতোর 1 পয়সারও দাম নাই। আর নারুতো যখন উইরা যাইতাছিল তখনই নেজি নারুতোকে বলে যে নারুতো নিচে নামার সাথে সাথেই ঘুষি মার। নারুতো নিজের কথা মতো ঘুষি মারে, সেটা পর একটা লোকের উপরে। নারুতো বলে এই প্রথম শত্রু যাকে আমি এখানে ঘুষি মারছি। কিন্তু তারপরেই নারুতো নিজের চোখের সামনে যেটা দেখতে পায় ভাই নারুতো একেবারে অবাক হইয়া জায়গা। নেজিও
নেজিও বুঝতে পারা যায় এখানে কি হইতাছে। আর ওই জিনিসটা নারুতোর তল থাইকা সইরা গিয়া পিছনে যাইতে শুরু কইরা দেয়। আর এরপরে ওদের তিনজনের উপরে অনেকগুলো কুনায় আসতে থাকে। এরা চারদিক থেকে ঘুইরা ঘুইরা ওদের উপরে আক্রমণ করতাছিল। আর এত কুনাই ছাড়তাছিল যে ওদের কাছে কোনো রাস্তাই ছিল না এতগুলো কুনাইকে একসাথে ব্লক করার। তবে তখনই আমরা একজনের কণ্ঠ শুনতে পাই, যেটা হইতাছে লিভ ভিলেজের ব্লু বিস্ট মাইট গাই সেন্সে ভাই আকাশ থেকে ল্যান্ডিং করে। আর তারপরেই একটা হাসি দেয়, লিভ হারিকেন। আর এইরকম উল্টা হইয়া ঘুরতে শুরু করে লাডিমের মতো। এতে ভাই ঘূর্ণিঝড় হইয়া আশেপাশের কুয়াশা সইরা যাইতে থাকে। আর কুয়াশা যত ক্লিয়ার হইতাছিল ওই জিনিসগুলো পিছনে যাইতে থাকে। আর ঠিক ওই মুহূর্তে আমরা দেখতে পাই সেখানে কাকাশি সেন্সেও চইলাইছে। কাকাশি সেন্সে মাটির মধ্যে ব্যবহার করে লাইটনিং ব্লেড। এতে আশেপাশের কুয়াশা আরো বেশি ক্লিয়ার হইয়া যায়। যাই হোক, এখানে ওদের দুজনকে বাঁচানোর লাইগা গাই সেন্সে এবং কাকাশি সেন্সে চলে আইছে। যখন এরা তিনজনে জানতে চায় ওরা দুজন এখানে কি করতে আইছে, তখন কাকাশি সেন্সে বইলা দেয় এরা এখানে আইছে সার্ভিলেন্স করতে। কাকাশির কাছ থেকেই আমরা জানতে পারি আসলে ওই যে ডক্টর মেডিসিনের কথা বলছে না, সেটা আসলে একটা গুজব ছিল। লিভ ভিলেজের মনে হয়েছে যে অরুচি মারু ওই জিনিসটাকে খুঁজতাছে, এই কারণেই লিভ ভিলেজ থেকে ওই গুজবটাকে ছড়ানো হয়েছে। যদি অরুচি মারু সেটাকে জানতে পারে, অরুচি মারু অবশ্যই ওই মেডিসিনকে পাওয়ার জন্য এখানে আসবে। আর তখন গাই সেন্সে এবং কাকাশি অরুচি মারুকে ধরবে। তবে অরুচি মারুর নাম শোনার পরে তো নারুতো আশেপাশে খুঁজতে শুরু করে দেয় অরুচি মারু কো। ভাই এতক্ষণ যে কাকাশি সেন্সে বললো এটা হইতাছে একটা গুজব, নারুতোর ওইদিকে কোনো কান যায় নাই। মানে নারুতো ওইটাই শুনতে চায় যেটা শুনলে ওর মাথার মধ্যে ঘন্টা বাজবো দাঁততে ভাই ও। যাই হোক, কাকাশি এই সবকিছু বলার পরে ওদের তিনজনকে জিজ্ঞাসা করে ওরা এখানে কি করতেছে। তো ওরাও বইলা দেয় যে আমরা তো ওই মেডিসিনকে নেওয়ার জন্যই আইছি। তারপরে আমরা গাই সেন্সের ট্রিটমেন্ট দেওয়ার শব্দ শুনতে পাই। গাই সেন্সে তো একেবারে মন খারাপ করে ওদের দিকে তাকায় বলে যে তোদের প্যাশন আর ডেভিশনের জন্য আমি অনেক বেশি খুশি। তোরা নিজের বন্ধুকে সাহায্য করার জন্য এখানে আইছস, এই জন্য আমি অনেক বেশি খুশি। কিন্তু ভাই আমরা দেখতে পাই গাই সেন্সে ওদের তিনজনের মাথার মধ্যে টাল্লো মাইরা ফুলাই দিছে। মানে গাই সেন্সে ওদের প্রশংসা করতেছে, তবে ওরা যে হুদাহুদি আইছে এটার লাগে ওদের মাথার মধ্যে টাল্লো আইছে। যাই হোক, তারপরে কাকাশি বলে আমাদের এখান থেকে চলে যাইতে হবে। তবে নেজি তো সেখান থেকে যাইতে চায় না, নেজির ওই মেডিসিনের দরকার হিনাটার জন্য। তবে কাকাশি তখন নেজিকে বলে যে নেজি ওই জিনিসগুলোকে দেখছে, সেগুলোকে দেখতে কেমন। নেজিও দেখছে, নারুতো দেখছে, তবে সাকুরা দেখে নাই। তো নারুতো সাকুরাকে বলতে শুরু করে দেয় ওই যে জিনিসগুলো যেগুলো আমাদের উপরে আক্রমণ করছিল ওইগুলোর চোখ ছিল না, মুখও ছিল না, এবং নাকও ছিল না, কানও ছিল না। আর তখন কাকাশি একটা কথা বলে, সেটা হইতাছে বলা হয় যে মাছগুলো অনেক গভীরে থাকে যেখানে আলো পৌঁছাইতে পারে না, ওই জায়গার মাছগুলো নিজেদের চোখের ব্যবহার করা বন্ধ করে দেয়। আর সময়ের সাথে সাথে পরিবর্তনের সাথে সাথে তাদের চোখই গায়েব হয়ে যায়। আর ঠিক ওই জিনিসটাই এখানে হইছে। মানুষেরা এই ঘন কুয়াশা এবং অন্ধকারের মধ্যে থাকার কারণে তাদের বডিও হয়তো পরিবর্তন হয়ে গেছে। কাকাশির মতে এই লোকগুলো হাজার হাজার বছর ধরে এখানে থাকার কারণেই পরিবর্তন হয়ে গেছে, হয়তো তারা এটার বাইরে বাচ্চাও থাকতে পারতো না। তো কাকাশি ওদেরকে বোঝায় রাজি কইরা ফেলে যেন ওরা ফিরা যায়। তো এরপরে আমাদের ভিলেজের সিন দেখানো হয়, যেখানে ওই সময় চলে আইছে যেদিন উৎসবটা হবে। এখানে আতশবাজি শুরু হয়ে যায়। এর মধ্যে আমরা আসুমা সেন্সেকেও আরেকবার দেখতে পাই। কাকাশি এবং গাই সেন্সেও ছিল, গাই সেন্সের সাথে তার স্টুডেন্টরা ছিল, কিন্তু কাকাশির সাথে ছিল না, কারণ সাকুরা সাসকে নিয়ে ব্যস্ত আর নারুতো সাকুরাকে নিয়ে ব্যস্ত, একজন আরেকজনের সাথে ঘষাঘষি। আর আমরা দেখতে পাই হিনাটা নিজের চোখের ব্যান্ডেজকে রাইখাই বইসা রইছে। হিনাটা কিছু দেখতে তো পারতাছে না, তবে শুনতে পারতাছে। আর হিনাটার পিছনে আমরা নেজিকে দাঁড়ায় থাকতে দেখতে পাই। হিনাটা সেগুলোকে দেখতে পারতাছে না, এই কারণে নেজিও সেগুলোর দিকে তাকায় না। যাই হোক, তারপরে সিন বর্তমানে শিফট হয়। আর হিনাটা নেজিকে বলতে থাকে ওই দিন ফায়ারওয়ার্ক শুরু হওয়ার আগেই নারুতো এবং সাকুরা আসছিল হিনাটার কাছে, আর যা যা হয়েছে সবকিছু সম্পর্কে হিনাটাকে বলছে, যেগুলো শোনার পরে হিনাটা অনেক খুশি হয়েছিল। এতে নেজি বুঝতে পারে হিনাটা এই সবকিছু সম্পর্কে অনেক আগে থেকেই জানতো। আর হিনাটা নেজিকে বলে যে আমি অনেক দিন থেকে এটাকে বলতে চাইতাম, ধন্যবাদ বিগ ব্রাদার। তারপরে এরা দুজনে আবারও লড়াই করতে শুরু করে দেয় হোয়াইট জ্যাটসুদের সাথে, কারণ নারুতোকে এখানে পৌঁছানোর আগ পর্যন্ত ওদেরকে এই জায়গাকে রক্ষা করতে হইব, যেন হোয়াইট জ্যাটসুরা পার হইয়া না যাইতে পারে। তো ভাই এরপরে সিন শিফট হয়, আমাদের দেখানো হয় শালা কাবুটোকে। কাবুটো চিন্তা করতেছে এই লড়াইয়ের কারণে অলরেডি অনেকগুলো নিনজা মারা গেছে, আর এখন সেগুলোর ডিএনএ পাইলেই কাবুটো রিঅ্যানিমেটেড শিনোবির একটা আর্মি বানাইতে পারবো, যেটাই হইতাছে কাবুটোর নেক্সট স্টেজ। তো এই শালা সেখানে আরো একটা কফিন বের করে, যেটার ভিতর থেকে ভাই লিভ ভিলেজেরই একটা শিনোবি বের হয়। এটা হইতাছে চুনিন এক্সামের পক্টার। আর হয়তো কাবুটোকে দেখার সাথে সাথেই চিনতে পারা যায় ওই হইতাছে কাবুটো। আর কাবুটো ওকে বইলা দেয় আমি হইতাছি তোর এখন মাস্টার। ভাই এই নিনজা তো কিছু
কিছুই বুঝতে পারতাছে না এখানে কি হইতাছে, কিন্তু তখনই ওই সেন্স করতে পারে উপরে কি চলতেছে। কাবুটো বুঝতে পারা যায়, কাবুটো বলে যে তো তুই রক্তের গন্ধ পাইয়া গেছস। আর তখন পকটার জিজ্ঞাসা করে আমি তো একজন দুইজন তিনজন না, এখানে হাজার হাজার মানুষের গন্ধ পাইতাছে, এখন কি যুদ্ধ চলতেছে নাকি। এই কারণে পকটার রেডি হয়ে যায় কাবুটোর উপরে আক্রমণ করতে, কিন্তু কাবুটো বলে যে এত খাওয়া দাওয়া করিস না ভাই, তুই আমার উপরে আক্রমণ করতে পারতি না। আর লিপ ভিলেজ অনেক আগেই ধ্বংস হয়ে গেছে, তোর এখন লিপ ভিলেজের সম্পর্কে চিন্তা করে লাভ নাই। তখন পকটার লিপ ভিলেজ সম্পর্কে জিজ্ঞাসা করে এখন লিপ ভিলেজের কি অবস্থা, কিন্তু কাবুটো বলে যে তুই তো মারাই গেছস ভাই, তোর এইগুলো নিয়ে আর চিন্তা করে লাভ নাই। আর তুই যে যুদ্ধকে সেন্স করতে পারছস, ওই যুদ্ধ অর্ধেক শেষ হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে, এই কারণে তোর এখন আমাকে কোম্পানি দিতে হবে। তখন পকটার বলে যে আমার একেবারে শেষের কথাটা মনে আছে, আমি তোর উপরে নজর রাখতেছিলাম কারণ তুই ওরুচিমারুর স্পাই ছিলি। কাবুটো বইলা দেয় হ্যাঁ ওইটা তো 3-4 বছর আগের কথা, তোমাদের মনেই থাকতে পারে। যাই হোক, তারপরেও আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে কাবুটো স্যান্ড ভিলেজের জনিনের সাথে দেখা করতে গেছিল, ওরা যে লিপ ভিলেজের উপরে আক্রমণ করবে ওই প্ল্যানিং কে আলোচনা করার জন্য। আর তখন কাবুটো সেখানে গারাকেও দেখতে পারছিল, আর কাবুটো গারাকে পরীক্ষা করার জন্য সাউন্ড ভিলেজের একটা নিনজাকে পাঠায় গারাকে রাগাইতে। আর ওই সাউন্ড নিনজা তো গারার সামনে গিয়ে আবল তাবল বলতে শুরু করে দেয়, যে কারণে গারা রাইগা যায়। ও এখানে এসে গারাকে বলে যে আমি তোকে পাট খেতে নিয়ে যাবো, যেন তুই সাসকে পাট খেতে না পাঠাইতে পারো, তুই যদি না থাকোস তাইলে আমি সাসকের সাথে ফাইট করতে পারবো, আর ওই ফাইটের মধ্যে আমি সাসকে পাট খেতে পাঠামো। আর এগুলো শোনার পরে গারা লিটারালি স্ন্যাপ কইরা যায়, গারার ভিতর থেকে সুকাকুর পাওয়ার বের হইতে শুরু কইরা দেয়। আর এইরকম ভয়াবহ দৃশ্যকে নিজের চোখের সামনে দেখার পরেই সাউন্ড ভিলেজের গান ফাইটটা যায়। ভাই তোমার সামনে যদি এইরকম কিছু আইতো আমি নিশ্চিত তুমি হাইগা দিতা। যাই হোক, তারপরেও এই শালায় সাহস করে গারার সাথে ফাইট করার চেষ্টা করে। আর গারাকে ভাই একবার দেখো কি অবস্থা হয়েছে গারার। আমি যদি কাউকে এইরকম রূপ ধারণ করতে দেখতাম আমি 1 কিলোমিটার দূর থেকেই পলাইতাম, কিন্তু এই শালায় গাদার মতো গারার উপরেই আক্রমণ করতে যায়। আর গারা তো ভাই পুরা দানবের মতো রাইগা মাইগা একেবারে ফায়ার। তারপরে গারাও ওর দিকে আক্রমণ করতে যাইতে শুরু কইরা দেয়, আর ওদের দুজনের একটা টক্কর হয়। আর টক্করের শেষে আমরা দেখতে পাই গারা ওই সাউন্ড ভিলেজের নিনজার 12টা বাজায় দিছে, ওকে যে পাট খেতে পাঠাইবো ওই অবস্থাও নাই। আর এগুলো দেখার পরে কাবুটো চিন্তা করে অ্যামেজিং, তো এটা হইতাছে গারার আসল রূপ। আর ঠিক ওই সময় প্রক্টার কিন্তু ওদের উপরে নজর রাখতাছিল নিজেকে গায়েব কইরা। ওই বিশ্বাসই করতে পারে না যে লিপ ভিলেজের মধ্যে একটা জিনজুরিকিকে আনা হয়েছে যেটার ভিতরে ওয়ান টেল বিস্ট আছে। যাই হোক, কাবুটো ওই জনিনকে জিজ্ঞাসা করে ওই অনেক শক্তিশালী ঠিক আছে, কিন্তু ওই কি এই পাওয়ারকে কন্ট্রোল করতে পারে? জনিন বলে যে হ্যাঁ এই লেভেলে ওই নিজের পাওয়ারকে কন্ট্রোল করতে পারে। এই জনিন বলে যে হ্যাঁ গারা এই লেভেলে নিজের পাওয়ারকে কন্ট্রোল করতে পারে, কিন্তু যখন ওয়ান টেল ফুললি ট্রান্সফর্ম হইয়া যায় আর নিজের প্লেন পসাম জুৎসুর ব্যবহার করে তখন আমরা আর ওকে থামাইতে পারতাম না। আর যখন ওদের মিটিং শেষ হয় তখন কাবুটো বুঝতে পারা যায় ওদের উপরে নজর রাখতেছে চুনিন এক্সামের পকটার। কাবুটো ডিসাইড করে যে কাবুটো এই পকটারকে শেষ কইরা দিব, কিন্তু ওই জনিন বলে যে না এই কাজটা আমি করব। যেটা শোনার পরে প্রক্টার সেখান থেকে পলানোর চেষ্টা করে, কিন্তু ওই জনিন ও পকটারের পিছনে পিছনে যায়। যাই হোক, বর্তমানে পকটার কাবুটোকে জিজ্ঞাসা করে যে কাবুটো স্যান্ড ভিলেজকে সম্পূর্ণ সাহায্য করলো না কেন, যেন স্যান্ড ভিলেজ লিপ ভিলেজকে শেষ কইরা দিতে পারে। তখন কাবুটো বলে যে কারণ আমার কোনো যায় আসে না কে মারা যায় কে বাচ্চা থাকে, কোন ভিলেজ ধ্বংস হয় কোন ভিলেজ জিততে যায়, আমার তখন শুধু এটা যায় আসতো যে লর্ড ওরুচিমারু কি চায়। এখান থেকে সিন শিফট হয় হেডকোয়ার্টারের মধ্যে, যেখানে মাবুই সুনাডের কাছে একটা ইনফরমেশন নিয়ে আসে, সেটা হইতাছে অলরেডি অনেক নিনজা মারা গেছে আর তাদের বডিকে সংগ্রহ করে একটা গোপন জায়গার মধ্যে লুকায়া রাখা হইছে। কিন্তু যদি ওই বডিগুলো শত্রুরা পাওয়া যায় তাহলে শত্রুরা রিঅ্যানিমেটেড জুৎসুর মাধ্যমে এদেরকে রিঅ্যানিমেটেড করতে পারবো, তারপরে এদেরকে ব্যবহার করে এলাইট শিনোবি ফোর্সের মধ্যে আক্রমণ করতে পারবে। যখন মাবুই এটা সুনাডেকে বলে তখন সুনাডে বলে যে চিন্তা করার দরকার নাই, এই বিষয়ে সুনাডে আগেই চিন্তা ভাবনা কইরা রাখছে, কিন্তু এখনো অনেক বডি ব্যাটল ফিল্ডের মধ্যেই রইয়া গেছে। তারপরে সিন শিফট হয় মেডিকেল ক্যাম্পের মধ্যে, যেখানে আমরা দেখতে পাই যে মৃত শিনোবিদের বডিকে স্ক্রোলের ভিতরে সিল করা হইতাছে যেন এদেরকে সুনাডের বলা সুরক্ষিত জায়গার মধ্যে নিয়ে যাওয়া যায়, বিশেষ করে ওই শিনোবিদের যারা অনেক বেশি শক্তিশালী এবং যাদের কাছে কে জ্ঞানকাই আছে। আর আমরা জানতে পারি এই স্ক্রোলের ভিতরে অলরেডি অনেকগুলো বডিকে সিল করে রাখা হয়েছে, আর এদেরকে সিল করতে ছিল অনেক সুন্দরী একটা শিনোবি। এদেরকে সিল করার পরে এই নিনজা সেখান থেকে চইলা যায়, আর যাওয়ার পরে আমরা এদের দুজনের কাছ থেকে জানতে পারি এই সুন্দরীর নাম হইতাছে ইউগো উজুকি, আর ওই আগে আনবু ব্ল্যাক অপস এর মেম্বার ছিল। যাই হোক, তারপরে সিন শিফট হয় আমরা দেখতে পাই কাবুটো প্রক্টারকে রিঅ্যানিমেশন জুৎসু সম্পর্কে বুঝায়া বলতাছে যে কিভাবে রিঅ্যানিমেশন জুৎসুর মাধ্যমে নিনজাদেরকে জীবিত করে
কইরা ইনফরমেশন পাওয়া যায়, ওদেরকে ব্যবহার কইরা লড়াই করা যায়। আর কিভাবে কাবুটো এই প্রক্টরের ডিএনএ নিছে সেটার সম্পর্কেও বলে। ওই জনিনের সাথে ভয়াবহ লড়াই করার পর প্রক্টর মারা যায়। প্রক্টরকে মারার পরে স্যান ভিলেজের যে জনিন ছিল সে তো সেখান থেকে চলে যায়, কিন্তু তারপরে সেখানে ফিরে আসে কাবুটো। কাবুটো আসার পরে আফসোস করতে থাকে যে প্রক্টর নিজের সম্পূর্ণ শক্তির ব্যবহার করে নাই, তার আগেই ওর খাল্লি বাল্লি হয়ে গেছে। আর এরপরেই কাবুটো স্ক্রোলকে রেডি করে যেন ওর বডিকে নিয়ে যাইতে পারে, কিন্তু তখনই কাবুটো সেখানে নিনজা হাউন্ডের শব্দ শুনতে পায়। এতে কাবুটো বুঝতে পারা যায় ওদের দিকে নিনজা হাউন্ড ইউজার রাইট আছে, যেখানে আমরা কিবার মাকে দেখতে পাই। কিবার মায়ের সাথে 3টা নিনজা হাউন্ড ছিল। আর ভাই তোমরা একটা পার্টের মধ্যে দেখছিলা কিবার মা কিন্তু অনেক শক্তিশালী। পেইনের একটা পাত কিবার মায়ের সাথে লড়াই করতে গিয়া পলাইতে হইছে। আর তখনই ওদের সামনে দিয়া কাবুটো একেবারে ভালো মানুষের মতো হাইটটা যাইতে থাকে। ওরা কাবুটোকে থামায়, কিন্তু কাবুটোর মাথার মধ্যে লিপ ভিলেজের হেডব্যান্ডকে দেখতে পায়। এই কারণে ওরা কাবুটোকে বেশি প্রশ্ন করে না, কাবুটোকে তাড়াতাড়ি বাসায় চলে যাইতে বলে। কিন্তু কাবুটোর মনোযোগ ছিল কিবার মায়ের নিনজা হাউন্ডের দিকে। আর নিনজা হাউন্ডও কাবুটোর কাছ থেকে তেমন কোনো সন্দেহজনক গন্ধ পায় না। আর এদের সেখান থেকে যাওয়ার পরে আমরা কাবুটোর কাছ থেকে জানতে পারি কাবুটো আগেই যে গন্ধ মন্দ ছিল সেগুলোকে ইরেজ কইরা দিছে, যেন নিনজা হাউন্ড গুলো কাবুটোকে সন্দেহ করতে না পারে। তার সাথে সাথে কাবুটো প্রক্টরের কিছু চুলও নিয়ে নিছে, যেন পরে রিএনিমেটেড করতে পারে। আর যেহেতু কাবুটো রক্তের গ্যারান আর সবকিছুকে ইরেজ কইরাইছে, এই কারণে নিনজা হাউন্ডের ওই বডিকে পাইতে অনেক বেশি সময় লাগবে। আর তারপরে শুরু হয়ে যায় চুনিন এক্সামের ফাইনাল রাউন্ড। এর মধ্যেই অরুচি মারু আক্রমণ কইরা দেয় লিপ ভিলেজের মধ্যে। সুকাকু র্যাম্পেজের মধ্যে চইলা যায় যেন লিপ ভিলেজকে ধ্বংস কইরা দেওয়া যায়, কিন্তু ভিলেজ ধ্বংস হয় নাই। আর কাবুটো এগুলো বলতে বলতেই আরো 2জন নিনজাকে সেখানে সামান করে, যেগুলো এখনো জীবিত ছিল, আসল নিনজা, কোনো রিএনিমেটেড শিনোবি না। কাবুটো তার সাথে সাথে প্রক্টরকে এটাও বইলা দেয় যে অরুচি মারু ওই দিনই 3rd হোকাগেকে মেরে ফেলছে। আর তার কিছু বছর পরে সাসকে অরুচি মারুর খালি বাল্লি কইরা দিছে। আর এখন কাবুটোর কাছে আছে অনেক শক্তি। আর এগুলো বলতে বলতেই কাবুটো রিএনিমেশন জুৎসুর ব্যবহার করে ওই 2 নিনজার উপরে ওদের বডির মাধ্যমে আরো 2জন শিনোবিকে রিএনিমেটেড কইরা জীবিত করব। এতে প্রক্টরও বুঝতে পারা যায় কাবুটো এখনো লিপ ভিলেজের একটা শত্রু। তবে কাবুটো বলে যে তুই এখন আমার সাইটেই, তোর এখন আমার জন্য কাজ করতে হবে। কাবুটো ওদেরকে রিএনিমেটেড করছে নিজের গোলাম বানানোর জন্য। আর এই 2জন শিনোবিকে রিএনিমেটেড করার পরে কাবুটো বলতে শুরু করে দেয় 5 গ্রেট শিনোবি নেশন মিল্লা একটা এলাইট শিনোবি ফোর্স তৈরি করছে। আর এখন যুদ্ধ চলতেছে, যে যুদ্ধের মধ্যে অনেকের খালি বাল্লি হয়ে গেছে গা। কিন্তু এটা আমার জন্য একেবারে গ্রেট নিউজ, কারণ হইতাছে আমি আরো অনেক স্যাম্পলকে সংগ্রহ করতে পারবো। আর সেটা করতেই এখন কাবুটো ব্যবহার করবে প্রক্টরকে। তারপরে সিন শিফট হয় মেডিকেল ক্যাম্পের মধ্যে, যেখানে আমরা দেখতে পাই ভাই ইউগো কাপড় ধুইতাছে। আর তখনই একটা নিনজা ইউগোর কাছে আসে। ওই নিনজা ইউগোর কাছ থেকে জানতে চায় হয়তো এক সময় আনবু ব্ল্যাক অপসের স্কিল একটা শিনোবি ছিল, কিন্তু তারপরে ওই ব্যাটল গ্রাউন্ডের মধ্যে না গিয়ে এখানে কি করতেছে। ইউগো এটার কোনো জবাব দেয় না প্রথমে। এত ওই নিনজা বিরক্ত হইয়া আবারও একই প্রশ্ন করে। তখন ইউগো বলে যে আমি এটা করতে পারতাম না। ইউগোর হাত পা কাঁপতে শুরু কইরা দেয়। ইউগো বলতে থাকে এখন আর আমি ফাইট করতে পারি না, সেটার কারণ হতে পারে ট্রমা। যাই হোক, তখনই ওরা একটা বিস্ফোরণের শব্দ শুনতে পায়। আর ওরা যখন সেখানে যায় দেখতে পায় 3জন শিনোবিকে, যাদেরকে আমরা একটু আগেই কাবুটোর সামনে দেখছিলাম। আর ইউগো সেখানে দেখতে পায় প্রক্টরকে। প্রক্টর নিজের হাতের মধ্যে ওই স্ক্রোলটাকেই নিয়ে রাখছিল, যেটার ভিতরে একটু আগে ইউগো কয়েকজন শিনোবিকে সিল করছে। আর প্রক্টরকে দেখার সাথে সাথে ইউগো চিনতে পাইরা যায়, হয়তো একেবারে অবাক হইয়া যায়। আর প্রক্টরও ইউগোকে দেখতে পায়। আমি তো ওর নাম ভুলে গেছিলাম গা, এই কারণে আমি প্রক্টর কইতাছিলাম, কিন্তু এখন আমরা ওর নাম জানতে পারি, ওর নাম হইতাছে হায়াতে। যাই হোক, তখনই নিনজারা আক্রমণ করতে শুরু কইরা দেয়। কিন্তু কাবুটো যে পরে 2জন শিনোবিকে রিএনিমেটেড করছে, ওরাও অনেক বেশি শক্তিশালী ছিল। রিএনিমেটেড হওয়ার কারণে ওদের বডিকে ধ্বংস করা অনেক বেশি কঠিন। তার সাথে সাথে এরা নরমাল শিনোবি থেকে অনেক বেশি শক্তিশালী। তো এরা শিনোবিদের 12টা বাজাইতে শুরু কইরা দেয়। কিন্তু আমি বুঝতে পারতাছি না সাকুরা কেন আক্রমণ করতেছে না। সাকুরা পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে, হুদাহুদি ওরা আকামলি কয় না। আর কতগুলো শিনোবিকে মারার পরে ওরা 3জনে সেখান থেকে যাইতে শুরু কইরা দেয়। তবে যাওয়ার সময় হাওয়াতে ইউগোর দিকে তাকায়া থাকে, কিন্তু কিছু করার নাই, ওর বডি ওর কথা শুনবে না। যাই হোক, তারপরে এরা সিদ্ধান্ত নেয় প্রথমে যারা আহত হইছে তাদেরকে হিল করা হবে, আর তারপরে একটা টিমকে পাঠানো হইব যারা ওই স্ক্রোলকে ফিরায় আনতে পারবে। তো সাকুরা বলে যে আমি যাবো। আর তার সাথে সাথে এরা ইউগোকেও যাইতে বলে, কিন্তু ইউগো তো বুঝতেই পারতাছে না কি করব। তবে একটা নিনজা বলে যে আর কোনো রাস্তা নাই, ওদের একজন সেন্সুরি টাইপ নিনজার দরকার। এখানে অন্য কোনো সেন্সুরি টাইপ নিনজা নাই, ইউগোই একমাত্র আছে যে সেন্সুরি টাইপ জুৎসু ব্যবহার করতে পারে। তবে ইউগো বলে যে এখন আর আমি এইগুলো করতে পারি না। কিন্তু তারপরেও সাকুরা এবং এই নিনজা ওর সাথে জোর জবরদস্তি করতে শুরু কইরা দেয় যে কেন এটা করতে পারতো না। আর তখন ইউগো বইলা দেয় যে ওই লোকটা যার নাম হইতাছে
হায়াতে, আমি তাকে ভালোবাসতাম। আর এটা বলার পরে ইয়োগো মন খারাপ করে থাকে। তারপরেও এরা কোনো মতে সতে ইয়োগোকে রাজি করে ফেলে এই মিশনের মধ্যে পাঠানোর জন্য। তো এরপরেই আমরা দেখতে পাই যে 4 জনকে পাঠানো হয়েছে, যেগুলোর মধ্যে সাকুরা এবং ইয়োগো ছিল। সাকুরা হইতাছে মেডিকেল নিনজা, আর ইয়োগো হইতাছে সেন্সরি নিনজা। আর ইয়োগোর জুৎসুর কারণে এরা বুঝতে পারা যায় হায়াতে কোন দিকে গেছে। তবে এর মধ্যেই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় হায়াতে এবং ইয়োগোর। আমরা দেখতে পাই ওরা দুজনে প্র্যাকটিস করতেছে। তাছাড়া এরা দুজনে হইতাছে লাভ বার্ড। আর আমরা এখানে হায়াতের পাওয়ারের একটু নমুনাও দেখতে পাই, যেটা আসল লড়াইয়ের মধ্যে হায়াতে ব্যবহার করে নাই। হায়াতে আসলে লড়াইয়ের মাঝখান থেকে হঠাৎ করে গায়েব হয়ে যাইতে পারে, তারপরে হঠাৎ করে পিছনে এসে আক্রমণ কইরা দিল, যেমন এখানে করছে। আর এই টেকনিকটা কিন্তু আসল লড়াইয়ের মধ্যে অনেক বেশি কাজে লাগবে, কিন্তু হায়াতেকে আমরা আসল লড়াইয়ের মধ্যে এই টেকনিককে ব্যবহার করতে দেখিই নাই। বেচারা এই টেকনিককে ব্যবহার না করেই মারা গেছে। যাই হোক, ফ্ল্যাশব্যাক শেষ হয়, আমাদের এদের 3 জনকেও দেখানো হয় হায়াতের বডিকে কন্ট্রোল করে এই কাজগুলোকে করানো হইতাছে। তবে নিজের চেহারার মধ্যে এই যে জোকারের মতো রং করে রাখছে, ওর এগুলো করতে অনেক বেশি মজা লাগতাছে। আর যে মাস্ক পরা, ওরও মজা লাগতাছে, কিন্তু ওকে যে আরেকজন কন্ট্রোল করতেছে এই কারণে ওই বিরক্ত। তবে হায়াতে ভাই ইয়োগোর কথাই চিন্তা করতেছিল। আর তখন এরা সেন্স করে ফেলতে যে এদের কাছাকাছি কেউ চলে আইছে। আর আমরা দেখতে পাই সেখানে বিশাল বড় একটা বিস্ফোরণ হয়। আর বিস্ফোরণের কারণে যে নিনজার মাস্ক পরা ছিল ওই নিনজার হাত পা বডি উইরা যায়, কিন্তু রিঅ্যানিমেটেড হওয়ার কারণে ওর বডি আবারও ঠিক হয়ে যাইতে থাকে। ওই তো অনেক বেশি খুশি হয়ে যায়, ভাই আমার বডি এইরকম হয়ে গেছে। তবে ভাই তখনই আমরা দেখতে পাই উপর থেকে বিশাল বড় একটা পাথর নিয়ে অন্য একজন শিনোবি আইতাছে। ওই পাথর দিয়ে ওকে একেবারে পিচ্ছা ফেলে। আর ওই পাথরের মধ্যেই সিলিং জুৎসুর ট্যাগ লাগানো ছিল, যে কারণে ভাই ওই মাস্ক পরা নিনজা সেখানেই সিল হয়ে জায়গা। তবে এখনো 2 জন বাকি আছে, এই জোকার আর হায়াতে। আর ভাই এই জোকার তো শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করতে পারে। ওই শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার কইরা ওর আরেকটা ডাবল তৈরি করে, মানে নারুতোর মতো অনেক হাজার হাজার বানাইতে পারে না, একটাই বানাইছে আর কি। সাকুরা আরেকজন শিনোবি চইলা যায় এর সাথে লড়াই করতে, জোকারের সাথে। হায়াতের সাথে লড়াই করবে এই শিনোবি এবং ইয়োগো। প্রথমে তো এরা দুজনে একে অপরের দিকে তাকায় থাকে, কিন্তু যতই লাবিডাবি করতে চাক না কেন এখন হায়াতে নিজের কন্ট্রোলে নাই। তবে এখানে যে আরেকজন জনিন ছিল সে হায়াতেকে দূরে থাকতে বলে, কারণ এখন সেই হায়াতের সাথে লড়াই করবে। সে সাথে সাথে নিজের জুৎসুর ব্যবহার করে আর স্টাইল আর অনেকগুলো পাথর হায়াতের দিকে ছুঁড়া মারে, কিন্তু হায়াতে সেগুলোকে ডজ করে তার সাথে সাথে কাইটটা টুকরা টুকরা করতে থাকে। আর তারপরেই এদের দুজনের মধ্যে ক্লোজ কমব্যাট লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের মাঝখানে হায়াতে এই নিনজাকে বলে যেন এই নিনজা হায়াতের কাছ থেকে দূরে থাকে। তবে এই নিনজা বলে যে আমাকে অ্যাডভাইস না দিয়ে এই স্ক্রোলটা দিয়া লাভাই, তাইলেই তো কাজ শেষ। কিন্তু হায়াতে তো এটা করতে পারবে না, যে কারণে ওদের মধ্যে লড়াই চলতে থাকে। ওরা দুজনে একে অপরের উপরে আক্রমণ করে। ইও আক্রমণ করে হায়াতের উপরে, হায়াতে আক্রমণ করে ইওর উপরে। তবে ভাই এখানে সমস্যা হইতাছে, ইও যদি হায়াতেকে ড্যামেজ দেয় তারপরেও কিছুই হবে না, হায়াতের বডি সেটাকে রিকভার কইরা ফেলবো, যে কারণে আমরা দেখতে পাই ইও মাটিতে পইরা যায়। আর তখনই ইয়োগো দেখতে পায় যে হায়াতে এদিকে আইতাছে। হায়াতে বলতে থাকে আমি সরি, আমি এখন সবার শত্রু, লিভভিলেজের শত্রু তো তোরও শত্রু, এই কারণে আমি চাই যেন তুই আমাকে থামাস। আমি তোকে আঘাত করতে চাই না, এই জন্য প্লিজ আমাকে শেষ কইরা দে। তবে ভাই ইয়োগো তো কিছুই বুঝতে পারতাছে না, ইয়োগো একেবারেই কনফিউজ। আর এদিকে আমরা দেখতে পাই এদের মধ্যে থেকে একজন শিনোবি ওই জোকারের সাথে যে লড়াই করতেছিল জোকারের শ্যাডো ক্লোনকে ধ্বংস কইরা দেয়। তার সাথে সাথে ইয়োগোর দিকে একটা তলোয়ার ছুঁড়া মারে যেন ইয়োগো এটাকে ব্যবহার করতে পারে। ইয়োগো তলোয়ারকে ক্যাচ করে, কিন্তু ক্যাচ করার সাথে সাথেই যখন তলোয়ার দিকে তাকায় সেটা ইয়োগোর হাত থেকে পইরা যায়। হায়াতে চিল্লায় বলতে থাকে ইয়োগো আমাকে থামা। তবে ভাই এতক্ষণে ইয়োগোর বডি কাঁপাকাঁপি শুরু কইরা দিছে। এরপরে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ইয়োগো ছিল হায়াতের বডির সামনে। আর এই অবস্থায় দেখার পরে ইয়োগোর ট্রমা চালু হয়ে গেছিল। তো ইয়োগো হায়াতেকে বইলা দেয় যে আমি এটা করতে পারতাম না, হয়তো সেখান থেকে পলাইতে শুরু করে। তখন আমরা দেখতে পাই ভাই হায়াতে ওর পিছনে পিছনে যায়। হায়াতে নিজের বডিকে থামাইতে চায় কিন্তু থামাইতে পারে না। আর এরপরেই হায়াতে সরাসরি ইয়োগোর উপরে আক্রমণ করে, কিন্তু ইয়োগো আর হায়াতের মাঝখানে চলে আসে এই নিনজা। ভাই আমি তো ইমপ্রেস, ওর নাম কি এখনই জানতে হইব, দাঁড়াও 1 মিনিট। ওর নাম হইতাছে ইয়োকাজু। ইয়োকাজু হায়াতের অ্যাটাককে নিজের উপরে নিয়ে আনে, তারপরে হায়াতেকে একটা চোখা লাথি মেরা দূরে পাঠায়া দেয়। আর আমরা দেখতে পাই সাকুরা এখনো জোকারের সাথে লড়াই করতেছে। এক ঘুষিতেই সাকুরা জোকারকে একেবারে চাকনাচুর কইরা দেয়, কিন্তু জোকারের বডি আবারও ঠিক হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই জোকারের উপরে অনেকগুলো পাথর পড়তে শুরু করে, সেটার উপরেই আরেকটা বড় পাথর পড়ে যেটার মধ্যে সিলিং জুৎসুর ট্যাগ ছিল। সিলিং জুৎসু অ্যাক্টিভ হয়ে যায়, জোকারও সিল হয়ে গেছে। আর ভাই এই যে নিনজা ওর নাম হইতাছে লু, আমি নাম ভুল বইলা ফেলছিলাম একটু আগে। লু ভাই এখানে আসার সাথে সাথেই ওর জুৎসুর ব্যবহার করে অলরেডি 2 জনকে সিল কইরা ফেলছে, কিন্তু ভাই ওর অবস্থা এখন খারাপ হয়ে গেছে গা। তারপরেও বেচারা 2 জনকে সিল করছে, বেচারাকে সেলুট দেওয়া দরকার। আর এগুলো দেখার পরে হায়াতে বলে যে আমার এখন এখান থেকে চলে যেতে হবে, কারণ
হয়তো কাবুটো বুঝতে পেরে গেছে যে এখন আর হায়াতে এদের সামনে টিকতে পারতো না, তো হায়াতে সেখান থেকে যাইতে শুরু কইরা দেয়। তবে এরা এখন হায়াতের পিছনে যাইতে পারতাছে না, কারণ বাকি দুইজন অনেক বেশি আহত হয়ে গেছে গা। এই কারণেই এর পরে আমরা দেখতে পাই সাকুরা একজনকে নিজের মেডিকেল নিনজুৎসুর মাধ্যমে হিল করতেছে, আর আরেকজনের ব্যান্ডেজ করতেছে, পট্টি করতেছে আর কি। তারপরেই হঠাৎ করে ইয়োগো পানি আনতে যায়, তবে পানি আনতে গিয়া সেখানে বোতল ফালায় সেখান থেকে যাইতে শুরু করে। তবে সাকুরা নিষেধ করে, প্লিজ যাইয়েন না এখান থেকে। তখন ইয়োগো বলে যে হায়াতে যে দিক দিয়ে যাইতেছিল এখনো সেদিক দিয়েই যাইতেছে, রাস্তা পরিবর্তন করে নাই। এই কারণে তোরা আমাকে ছাড়াই হায়াতেকে ধরতে পারবি, কারণ আমি তোদের সাথে থাকার পরেও আমি কিছুই করতে পারবো না। আর এগুলো শোনার পরে আকামলি সাকুরা জিজ্ঞাসা করে, কেন আপনি আনবু ব্ল্যাক অপসকে ছাইরা দিচ্ছেন এটা আমাকে বলেন। তখন ইয়োগো নিজের ইমোশনাল কাহিনী বলতে শুরু কইরা দেয় যে হায়াতে ছিল আমার জীবনের একমাত্র ভালোবাসা, হায়াতেকে ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না। তারপরে আমাদের আবার ওদের ট্রেনিং এর সিন দেখানো হয়, আর ট্রেনিং করতে করতে ওরা আবারও লাবি ডাবি হইয়া জায়গা। তবে এখানে হায়াতে জানতে পারছিল যে ইয়োগোকে আনবু ব্ল্যাক অপস এর জন্য সিলেক্ট করা হয়েছে। এই কারণে হায়াতে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ আনবু ব্ল্যাক অপস দের যে মিশন গুলো সেগুলো অনেক বেশি ভয়ানক হয়। এই কারণেই হায়াতে ওকে সাবধানে থাকতে বলে। তারপরে আমাদের আরেকটা সিন দেখানো হয় যেখানে কাবুটো 3 জনকে মাইরা পালাইছিল, যেগুলো ছিল আনবু ব্ল্যাক অপস এর মেম্বার। আর এইখানে তারা বুঝতে পারা যায় কাবুটো হইতাছে ওরোচিমারুর স্পাই, আর ওরোচিমারুর টার্গেট হইতাছে সাসকে। ওরোচিমারুকে তো চিনোই, ওরোচিমারু শালাই খালি পোলাপাইনের পিছনে যায়। যাই হোক, থার্ড হোকাগে মুরব্বি বুঝতে পারা যায় ওরোচিমারু বড় কিছু প্ল্যানিং করতেছে। এই কারণে এদেরকে জানতে হবে আসলে তারা কি প্ল্যানিং করতেছে, যেটা শোনার পরে হায়াতে বুঝতে পারা যায় যে হায়াতেকে এখন কি করতে হবে। আর এর পরেই আমরা দেখতে পাই হায়াতে এবং ইয়োগো আলোচনা করতেছে। ইয়োগো এখানে অনেক বেশি চিন্তা করতেছিল হায়াতের জন্য, কারণ ভাই কাবুটো কাকাশির সামনাসামনি করতে পারছে, কিন্তু তারপরেও হায়াতে হার মানে না, হায়াতে একটুও ভয় পায় না। হায়াতে বলে যে তারপরেও যে কোনো একজনকে এটা করতেই হবে, আর আমি হইতাছি এটার জন্য একেবারে পারফেক্ট। ইয়োগো এটা বুঝতে পারে, তারপরেও তো হায়াতেকে যেতেই হবে, তো হায়াতে সেখান থেকে চইলা যায়। আর এর পরের দিনই জানাজানি হয় যে হায়াতে মারা গেছে। আর যখন এই খবরটা সবার সামনে হোকাগে বলে, তখন ইয়োগো ছিল ডিউটির মধ্যে নিজের আনবু ব্ল্যাক অপস এর। আর এটা শোনার পরেই ইয়োগো একেবারে কাঁপাকাঁপি শুরু কইরা দেয়। আর তার কিছুদিন পরেই লিভ ভিলেজের মধ্যে আক্রমণ করা হয়। ওই আক্রমণের মধ্যে সামনাসামনি হয় থার্ড হোকাগে এবং তার স্টুডেন্ট ওরোচিমারু, শালা নাগরাজ, কাকাশি, গাইসেন্সে সবাই ফাইট করতেছিল। আর যখন এই লড়াই চলতেছিল তখন আমরা ইয়োগোকে মেমোরিয়াল স্টোনের সামনে দেখতে পাই। ইয়োগো সেখানে বৈশা বৈশা কান্না করতেছিল, হায়াতে আমি চাইতাছি তোর প্রতিশোধ নিতে। আর এটা বলার পরেই মাস্ক পইরা রেডি হয়ে যায় ফাইট করতে। কিন্তু যখন ওই ফাইট শেষ হওয়ার পরে ইয়োগো বাসার মধ্যে ফিরে আসে, তখন ইয়োগো একেবারে পরিবর্তন হয়ে যায়। ওই নিজের হাতের মধ্যে তলোয়ারটাকেও ঠিক মতো নিতে পারে না, শুধুমাত্র তলোয়ারকে স্পর্শ করার কারণেই ওর পুরা বডি কাঁপতে শুরু কইরা দিত, যে কারণেই ওই লড়াই করা বন্ধ করে দিছে। আর এই সবকিছু ইয়োগো এখন বইলা দেয় সাকুরাকে। মানে ইয়োগো এখানে বোঝানোর চেষ্টা করতেছে হায়াতে এবং ওর মধ্যে একটা স্পেশাল কানেকশন ছিল, এই কারণেই ওই হায়াতেকে কোনো সময় ভুলতে পারবে না। কিন্তু এখন হায়াতে মরার পরে আবারও ওর সামনে চলে আইছে, আর ওদেরকে এখন হায়াতেকে আবারও মেরে ফেলতে হবে, যেটা ইয়োগো নিজের চোখে দেখতে পারবে না। তবে তখন সাকুরা বলে যে আমি সরি, আমি আপনাকে যাইতে দিতে পারতাম না, কারণ এখানে আহত লোক আছে যাদেরকে দেখাশোনা করতে হবে। এই কারণেই সাকুরা ইয়োগোর কাছ থেকে সাহায্য চায়। তারপরে সাকুরা নিজের ইমোশনাল কাহিনী বলতে শুরু করে দেয় যে আমি যাকে ভালোবাসি আমি তার সাথে ফাইট করতে সাহস পাই না, তো প্লিজ আমি এই দায়িত্ব আপনাকে দেয়া যাইতাছি। তারপরেই সাকুরা সেখান থেকে চইলা যায়। আমরা দেখতে পাই যে ইয়োগো তো সেখানে দাঁড়ায় থাকে, একটু নড়াচড়াও করে নাই। তবে তখনই সেখানে আরেকজন নিনজা আসে, ইয়োকাজে। ওই জিজ্ঞাসা করে যে ইয়োগো কি যেতে চায় না। তারপরে এদের মধ্যে আবারও হায়াতেকে নিয়ে কিছু আলোচনা হয়। এর মধ্যে ইয়োগোর আবারও ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে, যখন হায়াতে নিজের ওই মিশনের মধ্যে যাইতাছিল যেন কাবুটোর উপরে নজর রাখতে পারে, কাবুটোকে খুঁজে বের করতে পারে। তবে যাওয়ার সময় হঠাৎ করে ইয়োগো হায়াতেকে ডাক দিয়ে হায়াতের পিছনে পিছনে যায়, আর হায়াতেকে বলে যে যে কোনো সময় আমাকে ডাক দিস, আমি দৌড়ায় চলে আসবো, যাই হয়ে যাক না কেন আমি প্রমিস করতেছি আমি তোকে বাঁচামো। তারপরে ওরা দুজন একটা প্রতিজ্ঞা করে যে ওরা দুজনে একে অপরকে রক্ষা করব, যা কিছুই হয়ে যাক না কেন, দুনিয়া উলুট পালুট হয়ে যাক, তারপরেও একজন আরেকজনকে বাঁচাইবো। এগুলো মনে করে ইয়োগো আবারও কান্নাকাটি শুরু করে দেয়। আর তখনই ইউকাজো আবারও নিজের তলোয়ারকে ইয়োগোকে দেয়। আমরা এখন ঠিক আছি, আর ব্যাকআপ খুব শীঘ্রই চলে আসবো, আপনি যান। আর ইয়োগো অনেক সাহস করে ওই তলোয়ারকে নিতে যায়, আর তলোয়ারকে স্পর্শ করার পরে ওর পুরো বডি একেবারে পরিবর্তন হয়ে যায়। ওর মনে হয় যে ওই একেবারে দুর্বল হয়ে গেছে, কিন্তু তারপরেও হার মানে না। আর এখানে আমরা দেখতে পাই হায়াতে ভাই অনেক স্পিডে যাইতাছে। তবে ভাই বুঝতে পারলাম না যখন ওকে মারা হয়েছে ওই এই স্পিডে পলাইলো নাকে। আর ঠিক তখনই হায়াতের উপরে আক্রমণ করা হয়। হায়াতে সবগুলো কুনাইকে নিজের তলোয়ার
তলোয়ারের মাধ্যমে ব্লক কইরা ফেলে। আর আমরা দেখতে পাই যে সাকুরা সেখানে চলে আইছে। তবে হায়াতে সাকুরাকে চিনতে পারে আর সাকুরাকে বলে যে প্লিজ আমি তোকে মারতে চাই না, কিন্তু সাকুরা তো হায়াতেকে এখান থেকে যাইতে দিতে পারতো না। ওই স্কুলকে যেভাবেই হোক রক্ষা করতে হবে। আর তারপরেই সাকুরা হায়াতের উপরে আক্রমণ করতে শুরু কইরা দেয়। আর সাকুরার বডির স্ট্রেংথ তো জানোই ভাই, লাইতে খুশে একেবারে গাছপালা ভাঙতে শুরু করে। তারপরে হায়াতও সাকুরার উপরে আক্রমণ করতে আসে। সাকুরাও হায়াতের অ্যাটাক গুলোকে ডজ কইরা ফেলে আর তারপরে মাটির মধ্যে ঘুষি মারে, যে কারণে মাটি একেবারে চাকনাচুর হইয়া যায়। আর এর মধ্যেই হায়াতেও উড়তে থাকে। তখন সাকুরার সুযোগ পেয়ে তিনটা কুনাইকে হায়াতের দিকে ছুঁড়া মারে, কিন্তু হায়াতে সেখান থেকে গায়েব হইয়া অন্যদিকে চইলা যায়, যে কারণে সাকুরার হায়াতেকে দেখতে পারে না। আর হায়াতে লুকাই লুকাই সাকুরার উপরে আক্রমণ করতে থাকে। তবে আক্রমণ করার সময় হায়াতে সাকুরাকে বলতাছিল প্লিজ এখান থেকে পলা। আর ভাই তখনই আমরা দেখতে পাই হায়াতে নিজের তলোয়ারের মাধ্যমে সাকুরাকে মাঝখান থেকে কাইটা ফেলে, যেমন সুকুনা গোজোকে কাইটা ফেলছিল। হায়াতে নিজের বডিকে থামানোর চেষ্টা করছিল কিন্তু থামাইতে পারে নাই। আর তখনই হায়াতে ইয়োগোকে সেন্স করতে পারে। তবে তোমাদের কি মনে হয় সাকুরা কি মারা গেছে? সাকুরার বডি সেখান থেকে গায়েব হয়ে যায়। সেখানে একটা গাছের টুকরা চলে আসে, কারণ সাকুরা সাবস্টিটিউশন জুৎসুর ব্যবহার করছিল। আর এখন সাকুরা এবং ইয়োগো দুজনেই ছিল হায়াতের সামনে। ইয়োগো হায়াতেকে বলে যে আমি এখন এখানে চলে আইছি, আমি সরি যে আমার অনেক দেরি হয়ে গেছে। যেটা শোনার পরে হায়াতেও ধন্যবাদ বলে। আর সাকুরা বলে যে আমি আপনাকে ব্যাকআপ দিতাছি। তবে ইয়োগো নিষেধ কইরা দেয়। ইয়োগো বলে যে যা আর সিলিং করকে নিয়ে আয়, এখানে তোর দরকার নেই আকামলি। যেটা শোনার পরে সাকুরা সেখান থেকে চলে যায়, কারণ ওরা জানে যদি সাকুরা ওকে একেবারে ধ্বংস করে দেয় তারপরেও হায়াতের বডি আবারও ঠিক হয়ে যাইব গা। এই কারণে ওদের শুধু এনার্জি নষ্ট হইব যদি এখানে কোনো সিলিং করে নিনজা না থাকে। তারপরেই ভাই এদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়গা। এরা দুজনেই একই ধরনের তলোয়ারের টেকনিকের ব্যবহার করে, যেখানে আমরা দেখতে পাই এরা দুজনে সমান সমান শক্তিশালী। আর ফাইট করতে করতে এরা দুজনেই আবারও ইমোশনাল হয়ে যায়। এর মধ্যে ইয়োগ একটা টেকনিককে ব্যবহার করে যেটা হইতাছে মুন লাইট, আর নিজের তলোয়ারকে এইভাবে ঘুরাইতে ঘুরাইতে শুরু করে। ভাই এটা দেখে আমারও মাথা ঘুরাইতেছে। হায়াতেও একটা টেকনিকের ব্যবহার করে যেটার নাম হইতাছে সুকি কাগে। এটার মাধ্যমে হায়াতের অনেকগুলো আফটার ইমেজ তৈরি হয়। আর আমরা দেখতে পাই এরা দুজনে আবারও একে অপরের উপরে আক্রমণ করে, যেখানে আমরা দেখতে পাই ইয়োগো ড্যামেজ হইছে, হায়াতেও ড্যামেজ হইছে। কিন্তু ইয়োগো হইতাছে মানুষ, হায়াতে হইতাছে জানোয়ার, মানে হায়াতে হইতাছে রিঅ্যানিমেটেড শিনোবি, যে কারণে হায়াতের বডি আবারও রিকভার করতে শুরু কইরা দেয়। আর এরা দুজনে আবারও ইমোশনাল আলোচনা শুরু কইরা দেয়। তবে তখনই আমরা কাবুটোকে দেখতে পাই। কাবুটো বুঝতে পেরে গেছে এখন ওকে কিছু করতে হবে। তো কাবুটো হায়াতেকে ডাকতে শুরু করে দেয়। আর হায়াতের যে কন্ট্রোল আছে সেটাকে নিয়ে নিতে থাকে। আর সাথে সাথেই আমরা দেখতে পাই হায়াতে ইয়োগালের উপরে আক্রমণ কইরা দেয়। সরাসরি তলোয়ারকে ভাই হান্দায় দিছে। তবে এর পরেই আমরা দেখতে পাই তলোয়ার তো সাইটে ঢুকছে, মানে হায়াতে কোনো মতে সতে নিজেকে থামাইছে আর কি। তবে ইয়োগাল নিজের তলোয়ারকে ঢুকাই দিছিল হায়াতের ভিতরে। হায়াতে বলে যে এটা একেবারে লজ্জাজনক, কিন্তু আমি এতটুকুই করতে পারবো। আর ঠিক ওই মুহূর্তে সেখানে সাকুরা চলে আসে দুইজন সিলিং করের নিনজাকে নিয়ে। তবে সিল হওয়ার আগে হায়াতে ইয়োগোকে বইলা যায় যে আমি সরি, গুড বাই। হায়াতে উপর থেকে পড়তে থাকে। আর তখন হায়াতও ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে, যখন ওরা দুজনে প্রমিস করছিল। প্রমিস করার সময় ওরা দুজনে সাক্ষী রাখছিল চাঁদকে। যাই হোক, তারপরে আমরা দেখতে পাই যে হায়াতেকে সিল করে ফেলা হয়, মানে ফাইনালি ওদের মিশন কমপ্লিট হয়ে গেছে গা। আর ইয়োগো সাহস পেয়ে গেছে আবারও লড়াই করার। আর একেবারে শেষে এসে হায়াতে আবার ওকে বাঁচাইছে। এই কারণে ইয়োগো হায়াতেকে ধন্যবাদ বলে, তার সাথে সাথে গুড বাই। তো বন্ধুরা, আমরাও এই পার্টটাকে এখানে শেষ করবো। আর ভিডিও দেরি হয়েছে আমি জানি, কিন্তু ভাই কিছু করার নাই, আমার উপরে অনেক বেশি চাপ গেছে কয়েকদিন। এখন থেকে আবারও আগের মতো রেগুলার দেওয়ার চেষ্টা করবো, 2 দিন অথবা 3 দিনের মধ্যে একটা পার্ট। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা, গুড বাই। আর এখানে আমার ভিডিও থাকতে পারে, চাইলে দেখতে পারো অন্য 2 চ্যানেলের।